আমরা একটি শিশুর কান্না শুনলাম। এইমাত্র ভূমিষ্ঠ হয় একটি শিশুর কান্না। এই কান্নার শব্দ আমাদের মনে করিয়ে দেয় কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার কয়েকটি ছত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। এ কবিতাতেই কবি অঙ্গীকার করে বলেছেন, এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। নবজাতক শিশুর বাসযোগ্য করার জন্য যা প্রয়োজন তা হলো পৃথিবীর পরিবেশকে সুন্দর করা, জনসংখ্যার ক্রমবর্ধমান চাপমুক্ত এক পৃথিবী গড়া। কারণ মানুষ বাড়ছে প্রতি মুহূর্তে, বাড়ছে না পৃথিবীর আয়তন। আবাসিক অধিকারে কমে যাচ্ছে ফসলের জমি, প্রকৃতি হয়ে উঠছে বিরূপ। একটি পরিসংখ্যান দেওয়া যাক। জাতিসংঘের 2012 সালের অক্টোবরে বিশ্ব জনসংখ্যা তহবিলের প্রতিবেদনে দেখা যায় এ সময় বিশ্ব জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় 700 কোটি। প্রতি বছর জনসংখ্যা বাড়ছে 8 কোটি 30 লক্ষ করে এবং 2025 সাল নাগাদ এই জনসংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে 800 কোটিতে। অর্থাৎ বিশ্ব জনসংখ্যা বাড়ছে এবং ক্রমবৃদ্ধিতে সময়সীমা কমছে। আর এই জনসংখ্যা বৃদ্ধির বেশিরভাগ ঘটছে উন্নয়নশীল দেশে। বাংলাদেশও তেমনই একটি দেশ। আমাদের এই 1,47,570 বর্গ কিলোমিটার দেশটিতে প্রতি মিনিটে জন্মগ্রহণ করছে 4টি শিশু। অর্থাৎ বাড়ছে শিশু সংখ্যা, বাড়ছে মানুষের সংখ্যা। যদিও আগের তুলনায় জন্মহার কমছে, তবুও বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 15 কোটি ছাড়িয়ে গেছে। 1 বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 1015 জন। আর এই বৃদ্ধির হার হচ্ছে 1.37%। সীমিত সম্পদ ও আয়তনের তুলনায় এই জনসংখ্যা অসামঞ্জস্যপূর্ণ, যে কারণে পরিস্থিতি হয়ে উঠছে ভয়াবহ। এই অবস্থা থেকে উত্তরণে অর্থাৎ সুন্দর আগামীর জন্য প্রয়োজন একটি পরিকল্পিত পরিবার, প্রয়োজন এক নতুন জীবনযাত্রা। অন্ন, বস্ত্র, আবাস এবং শিক্ষা, স্বাস্থ্য চাই। একটি জীবন, প্রতিটি জীবন জীবন্ত একটাই। শুধু দিন গোনা, শুধু বেঁচে থাকা নয় তো সুখের মাত্রা। তাই সমৃদ্ধির অনুকূলে চাই নতুন জীবন যাত্রা, নতুন জীবন যাত্রা। অন্ন, বস্ত্র, আবাস এবং শিক্ষা, স্বাস্থ্য চাই। একটি জীবন, প্রতিটি জীবন জীবন্ত একটাই। শুধু দিন গোনা, শুধু বেঁচে থাকা নয় তো সুখের মাত্রা। তাই সমৃদ্ধির অনুকূলে চাই নতুন জীবন যাত্রা, নতুন জীবন যাত্রা। যত বাড়ে জনারণ্য, আবাদি জমিন ক্লান্ত ততই জোগাতে মুখের অন্ন। গুণে মানে নয় শুধু সংখ্যা, যত বাড়ে জনারণ্য। আবাদি জমিন ক্লান্ত ততই জোগাতে মুখের অন্ন। বেড়েছে মানুষ, বাড়েনি জমিন, বসতির চাপে কমে প্রতিদিন। প্রকৃতি বিরূপ হয়ে ওঠে, তাই বাড়ে অভাবের মাত্রা। তাই সমৃদ্ধির অনুকূলে চাই নতুন জীবন যাত্রা,
নতুন জীবন যাত্রা। শুভ আগামী জন্যে তো চাই প্রতিটি শিশুর যত্ন। শিক্ষা এবং স্বাস্থ্য গুণে সে হবে দেশের রত্ন। শুভ আগামীর জন্য তো চাই প্রতিটি শিশুর যত্ন। শিক্ষা এবং স্বাস্থ্য গুণে সে হবে দেশের রত্ন। পরিবারে যদি সন্তান হয় একটি কি দুটি তার বেশি নয়, তাহলে শিশু পরিবেশ পায় বাড়ে যত্নের মাত্রা। তাই সমৃদ্ধির অনুকূলে চাই নতুন জীবন যাত্রা, নতুন জীবন যাত্রা। অন্ন বস্ত্র আবাস এবং শিক্ষা স্বাস্থ্য চাই। একটি জীবন প্রতিটি জীবন জীবন্ত একটাই। শুধু দিন গোনা শুধু বেঁচে থাকা নয়তো সুখের মাত্রা। তাই সমৃদ্ধির অনুকূলে চাই নতুন জীবন যাত্রা, নতুন জীবন যাত্রা। আমরা শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় এবং আলী আকবর রূপুর সুরে একটি গান শুনলাম, যার কথা ছিল অন্ন বস্ত্র আবাস এবং শিক্ষা স্বাস্থ্য চাই। একটি জীবন প্রতিটি জীবন জীবন তো একটাই। হ্যাঁ, মানুষের জীবন তো একটাই। প্রত্যেকেই চায় তার জীবনটি সুখের হোক। তার জন্য তার প্রয়োজন অন্নের সংস্থান, পোশাক, থাকার জায়গা, শিক্ষার অধিকার এবং স্বাস্থ্যসেবা। এই 5টি মৌলিক চাহিদা পূরণ করতে গেলে জীবনকে নিয়ে একটি পরিকল্পনা করতে হবে। পরিকল্পিত এই জীবনযাত্রার প্রথম পাঠই হলো ছোট পরিবার, সুখী পরিবার। অর্থাৎ পরিবারের সন্তানের সংখ্যা একটি হলেই ভালো হয়, দুটির বেশি সন্তান নয়। কেন নয়? পাশাপাশি দুটো চিত্র দেখা যাক। এই চিত্রটি একটি পরিকল্পিত পরিবারের। একসময় পরিবারের এই সন্তান দুটি বড় হবে, তখন এই উঠোনটি বড়জোর দুটি ভাগ হবে। আর এই যে পরিবারটি দেখছেন, এটি একটি অপরিকল্পিত পরিবার। এই পরিবারের 7টি সন্তান। এই সন্তানেরা বড় হলে এই উঠোনটি হবে 7 ভাগ। তখন এদের খেলার জায়গা তো দূরের কথা, বসবাসের জায়গা নিয়েই পড়বে সংকটে। আর মৌলিক চাহিদার বাকিগুলো তো রয়েই গেল। আসলে অপরিকল্পিত পরিবার হলে সামাজিক ক্ষেত্রেও তার একটি প্রতিফলন ঘটে। এবার আমরা তেমনি একটি চিত্র দেখব। প্রিয় ভাই বোনেরা, এবার বক্তব্য রাখবেন আমাদের এলাকার প্রাণপ্রিয় বড় ভাই, এলাকার একনিষ্ঠ কর্মী, গরিবের বন্ধু, আসন্ন কাউন্সিল নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ মোতালেব মিয়া। মোতালেব ভাই যেখানে, আমরা আছি সেখানে। মোতালেব ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মোতালেব ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। প্রিয় ইউনিয়নবাসী, ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই সমাবেশে যারা মুরব্বী আছেন তারা আমাকে সেই ছোটবেলা থেকে দেখে আসতেছেন। আমার চরিত্র সম্পর্কে তারা জানেন। তাদের সামনে আমি বড় হয়েছি, বিয়ে করছি। আপনাদের দোয়ায় আমি এখন 8 সন্তানের বাপ। আমি সারা জীবন এলাকাবাসীর পাশে ছিলাম, বাকি জীবনটা আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের খেদমত করতে চাই। ভোটের আগে খেদমত করার কথা তো হকগুলি কয়, চেয়ারম্যান হওয়ার পরে আর কিচ্ছু মনে থাকে না। আমাগো লাগা যেসব জিনিস বরাদ্দ হয়ে আসে এইগুলি আমাগো না দিয়ে নিজে লয়, আমাদের কপালে তো কিছুই জোটে না। এগুলো যায় কই? আরে খালি রিলিফের মাল না, আমু গ্রামের বাজারের রাস্তাটা পর্যন্ত এত বছর হয়ে গেল ঠিক হলো না। বর্ষাকালে মনে হয় খাল, এই কাদা ব্যাগের লেগা হাঁটতে পারি না। এই সব তো কারো চোখে পড়ে না। খালি ভোটের সময় লম্বা লম্বা লেকচার মারে, কামের কাম তো কিছুই করেন না। আপনাদের কথায় আমি বেজার হই নাই, বরং খুশি হয়েছি। কারণ আমি বুঝি এতদিন আপনারা আপনাদের দুঃখের কথা কইবার মানুষ পান নাই। আজ আমারে পাইয়া ভর ভরাইয়া সব কইতাছেন। আসলে সব কিছু নির্ভর করে পরিকল্পনার উপরে। আমার মধ্যে অনেক পরিকল্পনা আছে,
শুধু রাস্তা না, টাকা পয়সার অভাবে যারা পোলাপানের বিয়া দিতে পারেন না, লেখাপড়াও করাইতে পারেন না, তাদের পাশে আমারে পাইবেন। আগামী 10 বছর পর যা করব সেইটারও পরিকল্পনা আমি এখনই কইরা রাখছি। সুতরাং ভাই সব, যদি প্ল্যানিং ঠিক থাকে তাহলে সব কাজ সুন্দরভাবে করা সম্ভব। এখন আপনাদের কাছে আমার একটাই জিনিস চাওয়ার আছে, আপনারা কি আমাকে ভোট দেবেন? আপনারা হাত পরে তুলেন, আগে আমার কথা শুনেন। সবাই ভোট দিলেও আমি অন্তত আপনারে ভোট দিব না। কেন মাস্টার সাহেব, কি হয়েছে? ওই যে কইলেন আপনার জীবনে সব সময় পরিকল্পনা কইরে চলছেন। হ্যাঁ, এটা তো ঠিকই। না, এটা ঠিক না। যদি পরিকল্পনা কইরেই চলতেন তাহলে 8টা সন্তানের বাপ হইতেন না। আরে পোলাপানের লগে গ্রামের সম্পর্কটা কি আছে? এই অধিক সন্তানের জন্ম দেওয়ায় পোলা মায়া গুলোরে ভালো মতো লেখাপড়া করাইতে পারতেছেন না, সময় মতো বিয়ে শাদী দিতে পারতেছেন না। অসুখ বিসুখ তো লাইগাই আছে। আপনি অন্যের উপকার করবেন কেমনে? ঠিকই তো। হ্যাঁ, মাস্টার সাহেব একেবারে খাঁটি কথা কইছেন। বিষয়টা তো আমাকে আগেই চিন্তা করা দরকার ছিল। যেই লোকের নিজের পরিবার লইয়াই কোনো পরিকল্পনা নেই, সেই লোক আবার গ্রামের উন্নতির ব্যাপারে কি পরিকল্পনা করব? সুতরাং আপনারা যার যার পরিবারটারে পরিকল্পিত ভাবে গইরা তোলেন, দেখবেন আমাকে অনেক সমস্যা এমনি কমে গেছে। সবাই আমার লগে ধরে মাস্টার সাহেব যেখানে, মাস্টার সাহেব যেখানে। এই যে ধরা যাক আমার সন্তান দুটো, এবং শুধু আমার না, আমার বয়সের বা আমাদের পরবর্তী বয়সের বহু বহু মানুষের সন্তান হয়তো দুটো বা একটা। তো এর জন্য কিন্তু কোনো ফ্যামিলি প্ল্যানিং অফিস থেকে কোনো ইন্সপেক্টর আমার কাছে যায় নাই এবং বলে নাই যে জানেন তো, দুটি সন্তানই যথেষ্ট, একটি সন্তান উৎকৃষ্ট এবং নিঃসন্তান হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এই কথা বলে নাই কেউ। কিন্তু আমরা এটা করেছি। কেন করেছি? সচেতনতার জন্য। এই সচেতনতা কোথা থেকে এসছে? সচেতনতা এসছে আমাদের শিক্ষা থেকে। তো এখন এই সচেতনতা জিনিসটা কি? এটা এক ধরনের ভীতি, ভয়। সচেতন মানুষ একটু ভুইরি হয়। কোন জিনিসটা করলে খারাপ হবে সে সেটা বুঝতে পারে এবং ভয় পায়, সেই জন্য সে সেটা করে না। তা আমাদের এই সচেতনতা, অর্থাৎ এই মৃদু যে ভীরুতা, এটাকে আমাদের মধ্যে আনতে হবে এবং এর জন্য শিক্ষা দরকার। এটা আমি সবসময় বলবো। আমাদের এতটুকু একটা দেশ, সেখানে 17 কোটি আমরা মানুষ। এই মানুষের চাপে, বাড়িঘরের চাপে, কেমন দোকান, হাট, বাজার, গঞ্জ, সমস্ত কিছুর চাপে আমাদের ধানের জমি শেষ হয়ে যাচ্ছে। আমরা তো একসময় না খেয়ে মারা যাব এরকম যদি পপুলেশন বাড়তে থাকে। তো সেই সব কারণে সমস্ত দিক থেকে বিচার করলে আমাদের সচেতন হতে হবে, বুঝতে হবে এবং ভয় পেতে হবে। আমাদের ইসলাম ধর্ম আছে যে সেই হচ্ছে প্রকৃত মুসলমান যে দিনে অন্তত 5 বার মৃত্যুর কথা স্মরণ করে, অর্থাৎ মৃত্যুর ভয়ে ভীত হয়, ভয়েই তাকে মহৎ করে তোলে, ভালো করে তোলে। তো তেমনি আমরা যদি সত্যিকার বিপজ্জনক জিনিসকে ভয় পাই, তাহলে পরে আমরা বিপদ থেকে বেরিয়ে আসতে পারব। এবং ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা আজকে আমাদের জন্য এরকম একটা বিপদ থেকে বেঁচে ওঠার একটা উপায়, এবং আমরা যেন সেটাকে পালন করতে চেষ্টা করি। আমাদের দেশে এমনকি শহর অঞ্চলেও পুত্র সন্তান এবং কন্যা সন্তান নিয়ে এক ধরনের ভেদাভেদ সৃষ্টির মানসিকতা লক্ষ্য করা যায়। অনেক পিতামাতার মধ্যেই পুত্র সন্তানের প্রত্যাশা থাকে প্রবল। কন্যা সন্তানের জন্ম হলে তারা খুব একটা খুশি হতে পারেন না। এর ফলে যা ঘটে তেমনি একটি চিত্র দেখবো আমরা। সবাই ঠিক আছে? শোন, আমরা তো ছেলের নতুন শ্বশুর শাশুড়ি, জামাই আমাদের সামনে অনেক কিছু বলতে পারবে না, তুই কিন্তু খেয়াল রাখ। হ্যাঁ, বিয়ের পরে আজই জামাই প্রথম শ্বশুর বাড়িতে আসছে, আদর যত্নে যাতে কমতি না হয়। আপনি কোনো চিন্তা করবেন না দুলা ভাই, আমি একলাই সব সামাল দিতে পারবো। ঠিক আছে। দুলা ভাই আইসা পড়ছে। এই অ্যাকশন। দাঁড়া যাও, ঠিকমতো দাঁড়া যাও, সুন্দর মতো ফুললি খুব সুন্দর মতো সিনেমা। ওয়েলকাম।
এটা দেখে আরেকটা বিয়ে বাড়িতে এসে পড়েছে। ওরা সবাই তোমার স্বামী। আসো 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 বসো ভাই আপনি দেখি তো চলো 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 হ্যাঁ চলো আসো এই তোরা কোথায় যাচ্ছিস? চিনুমেনু পারল বকুল এদিকে আয় তোরা, এদিকে বস। এই তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার রেডি করছি, ঠিক আছে? হ্যাঁ বস তোরা। ওরা হলো তোমার স্বামী। এবার তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে মিনু। আমি মিনু, আপনার বড় শালী। আমি চিনু, মিনুর ছোট। আমি পারুল, চিনুর ছোট। আমি বকুল, পারুলের ছোট। আর আমি এখানে সবার ছোট হাসনা হেনা। আর তুমি? আমি গন্ধরাজ, ওদের সবার বড়। আর এই যে একে হ্যাঁ তোমার একমাত্র শালা। শালা মানে তোমার ভাই? কেন? তোমাকে তো আমি আগেই বলেছি আমার একটা ছোট্ট ভাই আছে। সেটা জানি, কিন্তু সেটা যে এত ছোট তা বুঝে নেয়। আসো আসো বাবা, সরি ভাইয়া, আসো আসো, কোলে আসো ভাইয়া। যা 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 এটা তো তোমার দোলা ভাই হয়। আচ্ছা আমি একটু মার কাছে যাই। আসো পল্টু, আপু কোলে আসো। আচ্ছা তোর চল। শালা বেশ ইন্টারেস্টিং। আর কইও না জামাই, আমার দুলা ভাই এই পোলা পোলা করতে করতে আমার আপার জীবনটা একদম পানি ঘুরে ফেলাইছে। এক পোলার আশায় আমার 6-6টা ভাগ্নি। কিন্তু আজকে নারীর এই ক্ষমতায়নের যুগে এত ছেলের ইচ্ছে কেন ঠিক বুঝলাম না। মামা, আজকাল ছেলেদের চাইতে মেয়েরা কোন অংশে পিছিয়ে নেই। আমিও তো তাই কইছি। আরে আমেরিকার মতো দেশে